নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা নিষ্কৃতি। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। তাহারও অবস্থা একদিন ভালো ছিল। এখন বটে সে দিনহীন বিশ্রী পঙ্গু। তাহার 10 বৎসর বয়সের সময় যখন প্রথম তাহাদের গ্রামের পাশ দিয়া নূতন রেলগাড়ি চলে, তখন সে সেই অপূর্ব দৃষ্ট অঘটনায় কৌতূহলাকৃষ্ট হইয়া গাড়ি দেখিতে গিয়া চাপা পড়িয়া মরিতে মরিতে বাঁচিয়া যায়। কিন্তু তাহার পা দুখানি গাড়ির চাকায় এমন থেঁতো হইয়া যায় যে তাহাকে হুগলির হাসপাতালে লইয়া দুখানা পাই কাটিয়া দিতে হয়। সেই অবধি সে অকর্মণ্য বিশ্রী পরের গলগ্রহ। তখন হইতে সে ভিক্ষাজীবী। তাহার নাম ছিল ফটিকচাঁদ। গ্রামের সবাই তাহাকে ফটকে বলিয়া ডাকিত। সে অতি শৈশবেই পিতৃমাতৃহীন অনাথ হইয়াছিল। কিন্তু সেই শৈশবেই গৃহস্থের বাড়িতে রাখালি করিয়া, ক্ষেত নিড়াইয়া, মজুরি করিয়া সে আপনার গ্রাসাচ্ছাদন উপার্জন করিত এবং যে গৃহস্থের কর্ম করিত তাহার গৃহে আশ্রয়ও পাইত। কিন্তু যখন সে কাটা পা লইয়া 2টা লাঠির উপর ভর করিয়া ঝুলিতে ঝুলিতে আপন গ্রামে ফিরিয়া আসিল, তখন সে একেবারে অকর্মণ্য, সুতরাং নিরাশ্রয়। তাহার তখন ভিক্ষার জন্য কুণ্ঠিত হস্ত প্রসারণ করা ছাড়া আর গত্যন্তর রহিল না। লাঠির ভরে ঝুলিয়া ঝুলিয়া সে পথে পথে, মাঠে মাঠে, খামারে খামারে ঘুরিয়া বেড়াইত। 2 বগলে 2 লাঠির উপর ভর করাতে কাঁদুইটা ঠেলিয়া উঠিয়া তাহার ছোট্ট মাথাটাকে একেবারে ঢাকিয়া ফেলিত। তখন তাহার সেই চামচিকার মতো দোদুল্য মূর্তি গ্রামিক দিগের করুণা অপেক্ষা হাস্যই অধিক উদ্রেক করিত। অকর্মণ্য বিকলাঙ্গ নিরাশ্রয় বালককে অশিক্ষিত চাষারা বিদ্রূপ হাস্য ভিন্ন আর বড় কিছু দিত না। বালকেরা তাহার 2 লাঠির মধ্যে দোদুল্য মূর্তির সহিত ঘণ্টার সাদৃশ্য দেখিয়া তাহার নাম রাখিল ঘণ্টাকর্ণ এবং তাহাকে দেখিলেই ঘণ্টাকর্ণ বলিয়া খ্যাপাইত। এই কৃষক পল্লীর মধ্যে মাত্র 2 ঘর ব্রাহ্মণের বাস ছিল, কিন্তু সংসর্গ ও শিক্ষার অভাবে তাহাদের ব্রাহ্মণত্বের অহংকারটুকু ছাড়া আর বিশেষ কোনো সদ্গুণ অবশিষ্ট ছিল না। তাহাদেরই এক ঘরে তারা ঠাকরুন ছিলেন বিধবা নিঃসন্তান। ফটিক যখন দ্বারে দ্বারে ফিরিয়া সকলের হাস্য বিদ্রূপ নীরবে পরিপাক করিয়া রিক্ত হস্তে শূন্য জঠরে ভারাক্রান্ত মনে তারা ঠাকরনের গৃহদ্বারে উপনীত হইত, তখন সেই নিঃস্ব বিধবা কি জানি কেন তাহাকে মুড়ি গুড় দিয়া জল খাওয়াইতেন এবং প্রসাদ পাইবার জন্য অপেক্ষা করিতে বলিতেন। সেদিন বিধবার সামান্য হবিষ্যান্নের অধিকাংশই পাতে পড়িয়া থাকিত। ফটিক মা ঠাকরনের প্রসাদ পাইয়া তৃপ্ত হইত। তারা ঠাকরনের কাছে গেলেই যখন সহজে আহার জুটিতে লাগিল, তখন ফটিকচাঁদ অন্য চেষ্টা ছাড়িয়া দিয়া তাহার নিত্যকার নিমন্ত্রণ তারা ঠাকরনের কাছেই গছাইল। ক্রমে গোহাল ঘরের পাশে বিচালির মাচার উপর সে আপনার আশ্রয়ও রচনা করিয়া লইল। কিন্তু তাহার সে সুখের দশা অধিক দিন টিকিল না। তারা ঠাকরনের মৃত্যু হইল। ফটিকচাঁদ পুনবার বিশ্ব পরিবারের অন্তর্ভুক্ত হইয়া পড়িল। কিন্তু ভাগের মা প্রায়ই গঙ্গা পায় না। ফটিকচাঁদ বিশ্বের গলগ্রহ বলিয়া কেহই তাহার প্রতি করুণা করিত না। গ্রামেই তাহার ভিক্ষালাভ দুর্ঘট হইয়া উঠিল। গেঁয়ো যোগী ভিক পায় না। যাহাকে নিত্য নিয়ত দেখিতেছে তাহাদের সেই আজন্মকালের পরিচিত ফটকে তাহাকে গ্রামবাসীগণ ভিক্ষা দিতে চাহিত না। তাহারা তাহাদের গ্রামে
নিত্য নিত্য সমাগত কত অপরিচিত ভিক্ষুককে ভিক্ষা দিত। প্রত্যেক গৃহস্থ একাধিক অতিথির পরিচর্যা করিত, কারণ ইহারা এই নূতন আসিয়াছে, আর কখনো আসে নাই, আর কখনো আসিবে কিনা তাহারও ঠিকানা নাই। সুতরাং মোটের উপর অধিক খরচ পড়িলেও একদিন বই নয় মনে করিয়া নিত্যই নূতন বহু ভিখারিকে ভিক্ষা দিতে কখনোই কেহ আপত্তি করিত না। কিন্তু তাহাদের পরিচিত ফটকে কেন যে তাহাদের দয়ার উপর নিত্যকার দাবি লইয়া বসিয়া আছে, তাহা তাহারা বুঝিতে পারিত না, এবং বুঝিতে পারিত না বলিয়াই তাহাকে সহ্য করিতে পারিত না। তাহাকে দেখিলেই তাহারা বিরক্ত হইয়া উঠিত। তাহার পঙ্গু কদর্যতাও সুখদর্শন বলিয়া মনে হইত না। কিন্তু তথাপি ফটিকচাঁদ সে গ্রাম ছাড়িয়া নড়িবার নামটি করিত না। সে সেই বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে আপনার ক্ষুদ্র গ্রামখানি ছাড়া সংসারে অপর গ্রামের অস্তিত্ব সম্বন্ধেই অজ্ঞ ছিল। একবার সে গ্রামের বাহির হইয়া হুগলি গিয়াছিল, কিন্তু সে কি অবস্থায়! বাপরে, মনে করিলে এখনও হৃদকম্প হয়। যে পুলিশকে সে আবাল্য যমদূতের অপেক্ষাও ডরাইত, ভূতের মতো যাহার নাম করিলে শরীর শিহরিত, সেই পুলিশ কিনা তাহাকে টানিতে টানিতে হুগলি লইয়া গিয়া তাহার পা দুখানা কাটিয়া দিল। বাহিরের সহিত তাহার পরিচয় তো এই ভয় ও বিপদের ভিতর দিয়া। সে বাহিরকে বিশ্বাস করিবে কেমন করিয়া? তারপর সেই অপয়া রেলের লাইনটা গণ্ডির মতো কি একটা বিকট আশঙ্কা দিয়া তাহাকে ঘিরিয়া রাখিয়াছিল। সে উহা ডিঙাইয়া কোথায় গিয়া আবার কোন বিপদে পড়িবে? সুতরাং সে সমস্ত হৃদয়হীন বিদ্রূপ ও তিরস্কার সহ্য করিয়া, ক্ষুধা দমন করিয়া আপনার আবাল্যের পরিচিত গ্রামখানিকেই আঁকড়াইয়া পড়িয়াছিল। যখন বিরক্ত গৃহস্থ তাহার প্রতি পরিচিত উপেক্ষা ভরে ভিক্ষার বদলে উপদেশ দিয়া বলিত, এখানে ট্যাঙস ট্যাঙস করে না বেরিয়ে ভিন গায়ে ভিক্ষে যেতে পারিস না? তখন ফটিক আশঙ্কা ভরা মৌন দৃষ্টিতে একবার উপদেশদাতার মুখের দিকে তাকাইয়া মাটির দিকে চাহিয়া ভাবিত, সে কোথায় যাইবে, সে কোন গায়ে, সে কাহাদের মাঝে? সেখানে না জানি কত পুলিশ রক্তের মতো লাল পাগড়ি বাঁধিয়া কত অত্যাচারের আয়োজন লইয়া ফিরিতেছে। সেখানে কত অজানা মুখে অপরিচিত তীক্ষ্ণ দৃষ্টি তাহাকে বিদ্ধ করিবে, প্রশ্ন করিবে, কত অনভ্যস্ত বিদ্রূপ অনাস্বাদিত পূর্ব অপমান তাহাকে উত্ত্যক্ত করিয়া তুলিবে। সব দিন তাহার আহার জুটিত না, মাথা গুজিবার একটু আশ্রয়ও মিলিত না। গ্রীষ্মকালে সে যেখানে সেখানে পড়িয়া থাকিত। শীত বর্ষায় চুরি করিয়া কাহারও গোহালে কাহারও খামারে রাত্রি যাপন করিত। আবার ভোর হইতে না হইতে চোরের মতো সরিয়া পড়িত। সে এইরূপে সকল গৃহস্থের মধ্যে গৃহহারা, মানুষের মধ্যে বন্য পশুর মতো তাড়িত লাঞ্ছিত। তথাপি সে আপনা দুর্বহ জীবনভার লইয়া আজন্মের পরিচিত গ্রামখানিকে আঁকড়াইয়া ধরিয়া পড়িয়াছিল। কাহারও সহিত তাহার সম্পর্ক ছিল না, কাহাকেও সে ভালোবাসিত না। ভালোবাসা না পাইয়া সে ভালোবাসিতেও শিখে নাই। কবে একবার কিছুদিনের জন্য তারা ঠাকুরন তাহার অন্ধকার সমাচ্ছন্ন হৃদয়ে একটি ক্ষীণ প্রেমবর্তী রশ্মিপাত করিয়াছিলেন, কিন্তু সেই আলোকে ভালো করিয়া হৃদয়ের সন্ধান পাইবার পূর্বেই সে আলোকটুকু অন্ধকার বাড়াইয়া নিভিয়া গেল। তাহার প্রাণ এখন যে কে সেই শূন্য অন্ধকার। আজ 2 দিন তাহার কিছুই আহার জুটে নাই। দেশে দুর্ভিক্ষ দেখা দিয়াছে। তাহাকে ভিক্ষার জন্য আসিতে দেখিলেই শিশুকুল চিৎকার করিয়া উঠিত, ঘণ্টা বেজেছে রে, ঘণ্টা বেজেছে। কোনো পুরুষ তাহা শুনিয়া দারুণ অবজ্ঞার সহিত বিদ্রূপ মিশাইয়া বলিত, আসুক ঘণ্টা, পাবেও ঘণ্টা। রমণীগণ তাহাকে গৃহদ্বারে উপনীত দেখিলে চিৎকার করিয়া বলিয়া উঠিত, পোড়া কপালে ঘণ্টা আবার জ্বালাতে এসেছিস? এত লোকের মরণ হয়, তোর কি মরণ নেই? জম কি তোকে ভুলে রয়েছে? আমার সোনার বাচ্চাদের আমি খেতে দিতে পারি নে,
তোকে কোত্থেকে ভিক্ষে দেব রে, ছাড় কপালে। এই মিষ্ট সম্ভাষণ নীরবে সহ্য করিয়া ক্ষুধকাতর ম্লান মুখে যখন সে একদ্বার হইতে দ্বারান্তরে চলিয়া যাইত, তখন কোনো ভামিনী নাসিকা কুঞ্চিত করিয়া পার্শ্ববর্তিনীর উদ্দেশ্যে বলিত, ঘণ্টাকর্ণের ঠেকার দেখেছিস? আর দাঁড়ানো হলো না, অমনি গোসাবরে বুক ফুলিয়ে গা দোলাতে দোলাতে চলে যাওয়া হলো। মরণ আর কি, তবু যদি চাল চুলো থাকত। তাহার নির্বাক বেদনা পল্লী রমণীদিগের নিকট অহংকারের পরিচয় দিত। তাহার পঙ্গু ব্যাহত গতিভঙ্গি তাহাদের নিকট গর্বের আস্ফালন বলিয়া বোধ হইত। প্রায় সকল গৃহেই তাহার এইরূপ রূঢ় অভ্যর্থনা জুটিত। কোনো রমণী নিতান্ত দয়ার্দ্র হইলে বলিত, হ্যাঁ রে ঘণ্টা, ভিন গায়ে যাসনি কেন? 12 মাস 30 দিন কি একটা মানুষকে পোষা যায়? 12 মাস 30 দিন একটা মানুষকে পুষিতে তাহারা নারাজ, কিন্তু ক্ষুধা রাক্ষসী তাহা বুঝিত না। সে 12 মাস 30 দিন ফটিকচাঁদকে অতিরিক্তভাবেই পাইয়া থাকিত। প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যান, বিদ্রূপের পর অপমান মাত্র লাভ করিয়া গোটাগুটি 2টা দিন ফটিকের অনাহারেই কাটিয়া গেল। তখন ক্ষুধার তাড়নায় সে গ্রামান্তরে গিয়া আপনার অদৃষ্ট পরীক্ষা করিবে স্থির করিল। কিন্তু তাহাদের গ্রাম হইতে পুরা 1 ক্রোশ পথ না হাঁটিলে অন্য গ্রাম পাইবার উপায় নাই। সে কেমন করিয়া তাহার ক্ষুধকাত দুর্বল দেহ বহন করিয়া এই দুস্তর পথ উত্তীর্ণ হইবে, তাহাই সে ভাবিয়া আকুল হইল। কিন্তু তাহাকে যাইতেই তো হইবে। নিরুপায় ফটিক গ্রামান্তরের উদ্দেশ্যে তাহার চিরপরিচিত গ্রামখানি ছাড়িয়া ত্রাস সন্দেহ নিরাশা মাত্র সম্বল লইয়া যাত্রা করিল। আষাঢ় মাস, বর্ষার প্রারম্ভ। উতলা বাতাস নগ্ন ক্ষেত্রের উপর দিয়া হাহা করিয়া ছুটাছুটি করিতেছিল। কালো কালো ফুলো ফুলো মেঘগুলি দুঃখের প্রতিমূর্তির মতো গম্ভীর নিস্তব্ধভাবে আকাশের ম্লান স্তব্ধ বুকের উপর দিয়া কে জানে কোথায় ভাসিয়া চলিয়াছিল। তাহারই মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া ফটিকচাঁদ চলিতে লাগিল। সিক্ত পথের কর্দমে তাহার যষ্টি প্রথিত হইয়া বসিয়া যায়। কষ্টে একবার এটা আবার ওটা উঠাইয়া উঠাইয়া 2 দিনের অনাহার ক্লিষ্ট পঙ্গু তাহার জীবনোপায়ের সন্ধানে চলিতে লাগিল। পঙ্গুর স্বল্পাবশের শক্তি অনাহারে ক্ষীণতর হইয়াছিল। এক্ষণে কর্দমাক্ত পথে চলিতে গিয়া সে অল্পেই বিষম ক্লান্ত হইয়া পড়িতে লাগিল। মাঝে মাঝে আলের ধারে বসিয়া বিশ্রাম করে, আবার চলে। এই নিরুদ্দেশ যাত্রা ও ক্ষুধা তাহার মনকে এক অজ্ঞাত মোহে আচ্ছন্ন করিয়া ফেলিয়াছিল। তাহার মনে তখন একমাত্র চিন্তা জাগিতেছিল, খাইতে হইবে। কিন্তু হায়, কোথায় কেমন করিয়া তাহা সে জানিত না। 3 ঘণ্টা গুরু পরিশ্রমের পর সে আপনাকে টানিতে টানিতে এক গ্রামে আনিয়া ফেলিল। সেই গ্রামে প্রথম যাহাকে দেখিল তাহারই নিকট হাত পাতিয়া ভিক্ষা চাহিল। সে একবার রূঢ় কৌতূহলে দৃষ্টিতে চাহিয়া, আরে মোলো, তুই আবার আমাদের জ্বালাতে এসেছিস বলিয়া প্রস্থান করিল। একে একে ফটিক সকল দ্বারে হাত পাতিয়া ঘুরিল। কেহ তাহাকে এক মুষ্টি খাদ্য বা একটা পয়সা দিল না। যেখানে গেল সেখানেই তাড়া খাইয়া ফিরিল। দুর্ভিক্ষের দারুণ আশঙ্কায় সকলের করুণা যেন শুষ্ক হইয়া গিয়াছিল, হৃদয় রুদ্ধ হইয়াছিল, ক্রোধ মনের মধ্যে গুমরিয়া উঠিতেছিল। আজ ক্ষুধিতকে অন্ন দিতে কেহ প্রস্তুত নয়। ফটিক যখন একে একে সকল গৃহদ্বার হইতে নিষ্ফল হইয়া ফিরিল, তখন সে বগল হইতে লাঠি 2টা ফেলিয়া অছিমদ্দি মোড়লের বাড়ির পাশে এক গাছতলায় লুটাইয়া পড়িল। এতক্ষণ আশা তাহার ক্ষুধার অবসন্ন পঙ্গু দেহটাকে টানিয়া লইয়া ফিরিতেছিল। আশাই যদি বিদায় লইল, এখন আর তাহার ক্লান্ত দেহ বহন করিবে কে? সে মৃতকল্প হইয়া মাটিতে লুটাইয়া পড়িল।
সে এইরূপে পড়িয়া পড়িয়া মোহ অবসাদের মধ্যেও ক্ষীণ আশার কুহক রচনা করিতেছিল। সে যখন মানুষের নিকট প্রত্যাখ্যাত হইয়া নিষ্ফলতার আঘাতে অবসন্ন, তখনও সে বৃষ্টিধারার মধ্যে পড়িয়া পড়িয়া দৈব সাহায্যের কল্পনা করিতেছিল। অছিমদ্দি মোড়লের প্রাঙ্গণ হইতে একটা ধাড়ি মুরগি একপাল ছানা লইয়া চড়িতে চড়িতে ফটিকের কাছে আসিয়া চক্ষু ও পদনখ দিয়া সিক্ত মৃত্তিকা খুঁড়িয়া উটকাইয়া কীটের সন্ধান করিতে লাগিল। ক্ষুধা রাক্ষসী ফটিকের কানে কানে কুমন্ত্রণা দিল, একটা মুরগির ছানাও যদি সে হস্তগত করিতে পারে, তবে কোথাও পুড়াইয়া লইলেও তো কিঞ্চিৎ ক্ষুণ্ণিবৃত্তি হইবে। ক্ষুধার কুমন্ত্রণায় হিন্দু ফটিক মুরগি খাইবারও প্রলোভন সংবরণ করিতে পারিল না। একটা আধলা ইট কুড়াইয়া ফটিক এদিক ওদিক চাহিয়া ঝাঁ করিয়া মুরগির ঝাঁকের মধ্যে ছুঁড়িয়া দিল। দুইটা ছানা আহত ও রক্তাক্ত হইয়া ভূমিতে লুণ্ঠিত হইতে লাগিল। ধাড়ি মুরগিটা শোকার্ত চিৎকারে বাকি ছানাগুলিকে আপনার পক্ষপুটে ঢাকিয়া লইয়া পলায়ন করিল। ফটিকের চক্ষু দীপ্ত হইয়া উঠিল, উল্লাস জাগিয়া উঠিল। অবসন্ন দেহ আহারের আশায় স্ফূর্তিমান হইয়া উঠিল। সে হামাগুড়ি দিয়া অগ্রসর হইয়া হাত বাড়াইয়া ছানা দুটিকে লইতে গেল, আর সেই মুহূর্তে সে ঘাড়ের উপর কাহারও বজ্র মুষ্টির প্রহার লাভ করিয়া মুখ থুবড়াইয়া মাটিতে পড়িয়া গেল। মাথা তুলিয়া দেখিবার পূর্বেই অছিমদ্দি মিয়ার বজ্র মুষ্টি ও বিভীষণ লাথি সেই স্বল্পদেহ পঙ্গুকে বারংবার লুটাপুটি খাওয়াইতে লাগিল। ইঁট, খোলামকুচি প্রভৃতি কঠিন ধারালো জিনিসের সংঘর্ষে তাহার দেহ ক্ষত বিক্ষত রক্তাক্ত হইয়া উঠিল। সে নির্বাক নিষ্পন্দভাবেই সমস্ত প্রহার সর্বাঙ্গে গ্রহণ করিল। তাহার বাধা দিবার বা আপত্তি করিবার কিছুমাত্র সামর্থ্য অবশিষ্ট ছিল না। অছিমদ্দি যখন ক্লান্ত হইয়া প্রহার হইতে বিরত হইল, তখনও ফটিক উঠিয়া বসিতে পারিল না। পড়িয়াই মিটমিট করিয়া শুধু তাকাইতে লাগিল। অছিমদ্দি তাহার হাত ধরিয়া টানিয়া বসাইয়া দিল এবং আপনার পুত্রকে থানায় খবর দিতে পাঠাইল। অর্ধমৃত ফটিক রক্তাক্ত কলেবরে পুলিশের অপেক্ষা করিয়া রহিল। সে যে 3 দিন কিছু খায় নাই, তাহার উপর এই দারুণ প্রহারে জর্জরিত হইয়াছে, সে কথা সে ভুলিয়া গেল। এখন পুলিশের আশঙ্কা তাহার হৃদয় মনকে একেবারে আচ্ছন্ন অভিভূত করিয়া ফেলিয়াছিল। সকাল গেল, মধ্যাহ্ন গেল, বৈকাল গেল। তাহার চোখের সামনে বসিয়া অছিমদ্দি সপরিবারে হাপুস হুপুস শব্দ করিয়া একরাশ ডাল ভাত উদরসাৎ করিল। বৈকালে ছোট ছোট ছেলেরা ছোট ছোট ধামি ভরিয়া মুড়ি মুড়কি লইয়া ফটিককে ঘিরিয়া দাঁড়াইয়া জলযোগ করিল, কিন্তু ফটিকের আহার জুটিল না। অছিমদ্দির মাচার শশা ফলিয়াছে, গাছে কলা পাকিয়াছে, কাকে হনুমানে খাইতেছে, আর নিরাহার ফটিক বসিয়া বসিয়া তাহাই দেখিতেছে। কত পশারি হাটে কত কি খাদ্য লইয়া গেল, কত লোক কত কি খাদ্য কিনিয়া লইয়া ঘরে ফিরিল। উপবাসী ফটিক বসিয়া বসিয়া তাহাই দেখিতেছে ও পুলিশের প্রতীক্ষা করিতেছে। সন্ধ্যার প্রাক্কালে পুলিশের জমাদার কাদের বক্স খাঁ 2 জন কনস্টেবল সঙ্গে করিয়া আসিয়া উপস্থিত হইল। অছিমদ্দি মোড়ল প্রচুর আহারপুষ্ট ভুঁড়িওয়ালা জমাদার সাহেবকে 1 কাঁদি কলা, 10টা পাকা শশা, 1 কুড়ি আন্ডা, 1 জোড়া মুরগি ভেট দিয়া এজাহার দিল। ওই ন্যাংরা দুষ্টাটা তাহার মুরগির ছানা চুরি করিতেছিল। অছিমদ্দি তাহাকে বাধা দেওয়ায় অছিমদ্দিকে তাহার বগলে লাঠি লইয়া মারিতে আসে। অগত্যা আত্মরক্ষার্থে অছিমদ্দি তাহাকে ধাক্কা দিয়া সরাইয়া দেয়, তাহাতেই সে খোলামকুচির ওপর পড়িয়া কাবু হইয়া পড়ে। অনেক ধস্তাধস্তির পর দুষ্টটাকে আয়ত্ত করা গিয়াছে, ইত্যাদি ইত্যাদি। তখন জমাদার সাহেব উপরিত সামগ্রী কনস্টেবল দ্বয়ের জিম্মা করিয়া ফটিককে বুট জুতার এক ভীম ঠোক্কর মারিয়া বজ্র নিনাদে হুকুম করিল, উঠ রে কমবক্ত, চল।
উপবাসী প্রহার জর্জরিত ফটিক তখন একেবারে উত্থান শক্তি রহিত, অনড়। সে ভয়ে ভয়ে আপনার ক্লান্ত অবসন্ন দেহভার উঠাইতে চেষ্টা করিল, কিন্তু পারিল না। জমাদার সাহেব তাহার এই অক্ষমতা দুষ্টের ছল মনে করিয়া কনস্টেবলদের হুকুম দিল, দুষ্টকে জোর করিয়া টানিয়া লইয়া চল। কনস্টেবলদ্বয় তাহাকে হ্যাঁচকা দিয়া উঠাইয়া তাহার লাঠির উপর প্রতিষ্ঠিত করিল। শিকারীর সম্মুখে শিকারের মতো, বিড়ালের সম্মুখে ইঁদুরের মতো ফটিকের সমস্ত বুদ্ধি লুপ্ত হইয়া কেবল ভয়ের আবছায়া তাহাকে বেষ্টন করিয়া রহিল। ফটিক সেই ভয়ের জোরেই কোনো মতে আপনাকে বহন করিয়া আকর্ষণ করিয়া লইয়া যাইতে লাগিল। প্রহরী বেষ্টিত হইয়া সে যখন ন্যাংচাইয়া ন্যাংচাইয়া প্লুত গতিতে চলিতে আরম্ভ করিল, তখন শিশুরা করতালি দিয়া কলরব করিয়া উঠিল, রমণীগণ মুখে কাপড় চাপিয়া হাসিল, পুরুষেরা দন্তে দন্ত রাখিয়া কটু কহিল। সে সকল অপমানের প্রতি ফটিকের লক্ষ্য ছিল না। সে চক্ষে ঝাপসা দেখিতেছিল, তাহার কর্ণে তালা লাগিয়াছিল, বোধশক্তি লুপ্ত হইয়াছিল। সে ভয়ে যন্ত্রের মতো আপনাকে কোনো মতে বহন করিয়া চলিয়াছিল মাত্র। পথে যাইতে যাইতে কত পথিক তাহাকে দেখিয়া চোর বা খুনে ভাবিতেছিল, আর স্বয়ং জমাদার ভাবিতেছিল কেমন করিয়া এই ব্যাপারটাকে স্বদেশী মামলা করিয়া তুলিতে পারা যায়। প্রহরেক রাত্রির সময় তাহারা থানায় পৌঁছিল। ফটিক একটি কথাও বলিল না। তারা ঠাকরুন মরিয়া যাওয়ার পর তাহার সহিত কেহ করুণভাবে কথা কহে নাই। সেও সেই জন্য কখনো কাহারও সহিত কথা কহিবার বড় একটা আবশ্যক বোধ করে নাই। অব্যবহারে তাহার জিহ্বা জড়ো হইয়া গিয়াছিল। এখন ক্ষুধা ও ভয়ে তাহা তো পেটের দিকে টানিতেছিল। আর সে কি বা বলিবে? তাহার বলিবারই বা আছে কি? ফটিককে হাজতে পুড়িয়া চাবি দিল। তাহার যে আহারের আবশ্যক হইতে পারে ইহা কাহারও খেয়াল হইল না। পরদিন প্রভাতে দারোগা সাহেব যখন খোঁয়ারি ভাঙিয়া উঠিয়া তামাকু সেবা করিতে করিতে রাত্রের খুনেটাকে হাজির করিতে হুকুম দিলেন, তখন কনস্টেবলগণ হাজতে গিয়া দেখিল ফটিক কুণ্ডলি পাকাইয়া পড়িয়া আছে। তাহারা তাহার নিদ্রা ভাঙাইবার জন্য প্রথমে জুতার ঠোক্কর, পরে লাঠির গুতা মারিয়াও তাহারা সাড়া পাইল না। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।